তো আজ থেকে আমাদের চ্যানেলে একটা নতুন সিরিজ চালু হচ্ছে, যেই সিরিজে আমরা এমসিকিউ প্রশ্নের মাধ্যমে সম্পূর্ণ জিকে আলোচনা করব। এবং সেই সিরিজের প্রথমেই আমরা আলোচনা করব ভারতের ভূগোল। দেখো, আমরা 350 এমসিকিউ প্রশ্নের মাধ্যমে সম্পূর্ণ ভারতের ভূগোল কভার করব। কিভাবে কভার করব? প্রত্যেক ক্লাসে, আজকে আমাদের ক্লাস 1, এই যে সিরিজটা চালু করেছি ভারতের ভূগোলের, তার ক্লাস 1 নম্বর ক্লাস। মানে একটা ক্লাসে তো আর 350 প্রশ্ন প্লাস তথ্য দেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা পার্টে পার্টে ক্লাসগুলো করব, যাতে তোমাদের রিভিশনেও সুবিধা হয়। তো আজকে আমাদের প্রথম ক্লাস। আমরা 350 প্রশ্নের মাধ্যমে প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তরের সাথে এক্সট্রা তথ্য থাকবে। এই প্রশ্ন এবং এক্সট্রা তথ্যের মাধ্যমে আমাদের সম্পূর্ণ ভারতের ভূগোলটা কভার করব। ঠিক আছে? আর এই যে ক্লাসগুলো, যে নতুন সিরিজের ক্লাসগুলো, এগুলো প্রত্যেকটা সরকারি চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সে ডাব্লিউবিপিএসসি, মিসলেনিয়াস, ক্লার্কশিপ বলো, বা আপকামিং যে সমস্ত ভ্যাকান্সি পশ্চিমবঙ্গের আসছে, গ্রাম পঞ্চায়েত, পুলিশ, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই সিরিজটা কাজে আসবে। আর এই যে ভারতের ভূগোলে তোমরা যদি 350 এমসিকিউর যে মাধ্যমে আলোচনা করব, এই সম্পূর্ণ ক্লাসটা যদি করে নাও, তাহলে ভারতের ভূগোল থেকে যে কোনো প্রশ্ন আসলেই তোমরা পারবে। পরিষ্কার? আমি কিন্তু একদম A to Z সমস্ত কিছু কভার করব। আর আমি এটা করছি, দেখো, আমি এর আগে অনেক ডেসক্রিপটিভ ক্লাস দিয়েছিলাম মিসলেনিয়াসের। তো ডেসক্রিপটিভ ক্লাসে গিয়ে অনেকে দেখতে চায় না, অনেকে চায় একটু এমসিকিউ বেসড আলোচনা হবে। তো আমি এমনভাবে ক্লাসগুলো ডিজাইন করেছি যেখানে তোমাদের ডেসক্রিপটিভও থাকবে, এমসিকিউ থাকবে, প্র্যাকটিস রিভিশন সমস্ত কিছু কিন্তু একটা সিরিজের মাধ্যমেই হয়ে যাবে। আলাদা আলাদা কোথাও যেতে হবে না। তার জন্যই কিন্তু এমনভাবে এগুলোকে তৈরি করা হয়েছে। তোমরা যে কোনো চ্যানেল দেখতে পারো বাংলার, এমন কন্টেন্ট কিন্তু কোথাও পাবে না ফ্রিতে। ঠিক আছে? তো আজকে আমাদের প্রথম ক্লাস। তো অবশ্যই কিন্তু তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখো, এবং আজকের ক্লাসের পিডিএফটাও কিন্তু বিনামূল্যে পাবে। তবে পিডিএফটা পেতে হলে তোমাদের একটাই কাজ, সম্পূর্ণ ক্লাসটা দেখো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এমন কন্টেন্টের জন্য। ঠিক আছে? তো আমি বারবার বলছি, তোমরা অবশ্যই এই সিরিজটা সম্পূর্ণ ফলো করো। সম্পূর্ণ ফলো করলে তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না। প্রথমে তোমরা যেহেতু এই সিরিজের প্রথমে আমরা ভারতের ভূগোল থেকে শুরু করছি, তাই ভারতের ভূগোলের যে ক্লাসগুলো দেবো সেগুলো একবার ফলো করো, তাহলেই বুঝে যাবে যে এই সিরিজটা কেমন বা কীভাবে হবে। তারপরে তো আলাদা আলাদা সাবজেক্টে যে টপিকগুলো সেগুলো তো আলোচনা করব। তো এগুলো কিন্তু অবশ্যই ফলো করো। এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফ্রিতে কিন্তু কোথাও এমন ক্লাস পাবে না বাংলায়। ওকে? তো শুরু করছি, বেশি কথা বাড়াবো না। প্রথম ক্লাস তো, তার জন্য একটু তোমাদের বলে দিলাম ব্যাপারগুলো। এর পরবর্তী ক্লাস থেকে আমরা মানে প্রথমে অত কথা বলবো না, প্রথমে দিয়ে শুরু করে দেবো। তো তোমরা কিন্তু সম্পূর্ণ সিরিজটা কভার করবে। আজকে একটা ক্লাস দেখলাম, পরের দিন দেখলাম না, এভাবে না। যে ক্লাসগুলো আমি দেবো সেই ক্লাসগুলো কিন্তু রেগুলার ফলো করবে, দেখবে তোমাদের ভারতের ভূগোল থেকে কোনো রকমের সমস্যা হবে না। ভারতের ভূগোলটা শেষ হবে, তারপর আমরা মধ্য ভারতের ইতিহাসে যাব, আধুনিক ভারতের ইতিহাসে যাব। ঠিক আছে? এগুলো কিন্তু আমরা এভাবেই কভার করে দেবো। তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, আর এখানে কিন্তু এমন না যে আমি এখানে কিন্তু মিক্সড কোশ্চেন আছে। মানে ভারতের ভূপ্রাকৃতি থেকে আছে, তারপরে বাঁধ, হ্রদ, তো ভারতের জলবায়ু, মৃত্তিকা, ভারতের শিল্প, খনিজ, প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন আসে, যেখানে তোমাদের মানে তোমাদের বোর ফিল হবে না। তোমরা কিন্তু একদম ক্লাসটা ভালো করে তোমরা দেখতে পারবে, ভালো করে বুঝতে পারবে এবং অনেক কিছু কিন্তু কভার হয়ে যাবে। তো আজকের ক্লাসটা সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবে যে ক্লাসগুলো কেমনভাবে তোমরা এগোবে বা কতটা গুরুত্বপূর্ণ ক্লাসগুলো। তো শুরু করছি। দেখো, তোমরা কিন্তু নিজেরা উত্তর করার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি? ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি? মানে যে সাউদার্ন এক্সট্রিম পয়েন্ট আছে সেটার নাম কি? এটা কিন্তু বলেছে মূল ভূখণ্ড, এই জায়গাটা মাথায় রাখবে। ইন্দিরা পয়েন্ট, কন্যাকুমারী, কিবিথু, গুহারমতি। এই যে ধরো ভারতের ম্যাপ, এটা ধরো ভারতের ম্যাপ, বলছে এই যে দক্ষিণতম বিন্দু, এটা ভারতের মূল ভূখণ্ড, এই দক্ষিণতম বিন্দুর নাম কি? দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে অপশন নাম্বার খ, কন্যাকুমারী বা কেপ ক্যামরিনো কিন্তু এটাকে বলা হয়। এবার দেখো, এগুলো কিন্তু তোমরা চাইলে খাতায় নোট করে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো। এবার আমরা ভারতের চারদিকে যে শেষ প্রান্ত সমূহগুলো দেখে নিই। ভারতের উত্তরতম বিন্দু কোনটা? ধরো এটা ভারতের ম্যাপ ধরলাম আমি। উত্তরতম বিন্দু কোনটা? উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দিরা কল, যেটা কোথায়? যেটা হচ্ছে লাদাখে। এটা একটি পার্বত্য গিরিপথ। দক্ষিণতম বিন্দু কোটা? দক্ষিণতম বিন্দু সামগ্রিক বলতে, সামগ্রিক ধরো বললো, ভারত তো শুধু ভারতের মূল ভূখণ্ড, এখানে তো আন্দামান নিকোবর আছে, মানে ভারতে তো আইল্যান্ডও আছে। সেক্ষেত্রে যদি নর্মাল বলে, কোনো রকমের মূল ভূখণ্ড উল্লেখ না করে প্রশ্নতে, তাহলে কিন্তু হবে ইন্দিরা পয়েন্ট। এটা কোথায়? এটা হচ্ছে গ্রেট নিকোবর দ্বীপে রয়েছে। এর পূর্বের নাম কি ছিল? পিগমেলিয়ান পয়েন্ট। ওকে? দক্ষিণতম বিন্দু কোনটা? এটা হচ্ছে মূল ভূখণ্ড। আবার বললাম যে মূল ভূখণ্ড বললে হবে কি? কন্যাকুমারী। এটা কোথায়? যেটা হচ্ছে তামিলনাড়ুতে। ওকে? পূর্বতম বিন্দু কোনটা? পূর্বতম বিন্দু হচ্ছে কিবিথু। এটা কোথায়? অরুণাচল প্রদেশে। এই যে এই জায়গাটাতে কিবিথু, এই যে আমাদের নর্থ ইস্ট এই জায়গাটাতে, এই যে এখানে কিবিথু।
পশ্চিমতম বিন্দু হচ্ছে গুহারমতি বা গুহারমতা, এটা হচ্ছে গুজরাটের কচ্ছ এলাকা, এখানে গুজরাটের কচ্ছ এলাকাতে। আর এই যে অরুণাচল প্রদেশ, এটা তো একদম ইস্ট, একদম একদম মানে একদম পূর্বতম এদিকে। তো এখানে কিন্তু ভারতের প্রথম সূর্যোদয় হয় এবং তাই অরুণাচল প্রদেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়। এই লাইনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয়? অরুণাচল প্রদেশকে। আর এই যে এটি স্যারক্রিক অঞ্চলের কাছাকাছি অবস্থিত। তো এখান থেকে প্রশ্ন দেয়, তোমরা কিন্তু এই টেবিলটাকে ভালো করে দেখে নেবে। তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো ভিডিওটা পজ করে। ওকে, দেখো তারপরে দেখো আমরা এবার দেখে নিই ভারতের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত অবস্থান। ভারতের মূল ভূখণ্ড 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশ এবং 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এই যে দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ, এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়, তো এগুলো কিন্তু একটু মাথায় রাখবে। যদি আন্দামান নিকোবর ধরা হয় তবে কিন্তু দক্ষিণতম সীমানা শুরু হয় 6 ডিগ্রি 45 উত্তর ইন্দিরা পয়েন্ট অক্ষাংশ থেকে। মূলত তোমাদের এটাই মনে রাখতে হবে, এটা তোমাদের জাস্ট দেখে রাখো। বিস্তার, দেখো ভারতের, এই যে ভারতের ম্যাপ ধরলাম আবার এটা, তো ভারতের পরীক্ষায় দেয় যে ভারতের উত্তর থেকে দক্ষিণে বিস্তার কত, তাহলে হবে 3214 কিলোমিটার। যদি বলে পূর্ব থেকে পশ্চিমে বিস্তার কত, তাহলে হবে 2933 কিলোমিটার। উত্তর থেকে দক্ষিণে কত? 3214। পূর্ব থেকে পশ্চিমে কত? পূর্ব থেকে পশ্চিমে কত? 2933। তো এগুলো কিন্তু পয়েন্টগুলো অবশ্যই মাথায় রাখবে। ওকে, চলে আসি পরবর্তী কোশ্চেনে। দেখো পরবর্তী কোশ্চেন বলছে, কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার ভারতের কয়টি রাজ্যের উপর থেকে গেছে? 6টি, 7টি, 8টি, 9টি। এই যে ভারতের ম্যাপ, এখান থেকে যে কর্কট ক্রান্তি রেখা এখান থেকে গেছে, বলছে কটা রাজ্যের উপর থেকে গেছে। কটা রাজ্যের উপর থেকে গেছে? উত্তর হবে 8টা রাজ্যের উপর থেকে গেছে। এবার আমরা দেখে নিই একে একে কোন কোন 8টার উপর রাজ্যের উপর থেকে গেছে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন দেয়। দেখো এই কাল্পনিক রেখাটি ভারতের প্রায় মাঝখান থেকে গেছে এবং মোট 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। পশ্চিমে গুজরাট থেকে শুরু করে পূর্বে মিজোরাম পর্যন্ত বিস্তার। কোন কোন রাজ্য? এবার এটা পশ্চিম থেকে পূর্বে আমরা দেখে নিই। গুজরাট, প্রথমে যে ভারতের ম্যাপটা একটু ফলো করলে বুঝতে পারবে। গুজরাট, তারপর রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, তারপরে পশ্চিমবঙ্গ, এখানে ত্রিপুরা, মিজোরাম। এভাবে কিন্তু মানে ভারতের ম্যাপটা কিন্তু এইভাবে কিন্তু গেছে, এইভাবে গেছে। কোথায় কোথায়? গুজরাট, তারপরে রাজস্থান, তার মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। ঠিক আছে, এভাবে কিন্তু গেছে। আর এইখান থেকে প্রশ্ন কেমন দেয় বলো তো? ধরো তিনটে অপশানে তিনখানা দিল, ধরো গুজরাট দিল, রাজস্থান দিল, মধ্যপ্রদেশ দিল এবং এর জায়গায় ধরো দিয়ে দিল মহারাষ্ট্র দিল। ধরো মহারাষ্ট্র দিল, তো বললো যে এর মধ্যে কোন রাজ্যের ওপর থেকে কর্কট ক্রান্তি দেখা যায়নি। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই 8খানা নাম অবশ্যই মাথায় রাখতে হবে। তোমরা একটু ম্যাপটা মাইন্ডে রাখো, মাথায় রাখো ম্যাপটা, তাহলে কিন্তু বুঝতে পারবে। এবার স্পেশাল কিছু পয়েন্ট দেখে নিই। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি কর্কটক্রান্তি রেখার সবচেয়ে কাছে অবস্থিত শহর। এটা কিন্তু পরীক্ষায় অনেকবার দিয়েছে যে কোন শহর কর্কটক্রান্তি রেখার একদম কাছে অবস্থিত। উত্তর হবে রাঁচি। মাহি নদী, এটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই যে মাহি নদী আছে না, মাহি নদী কিন্তু কর্কটক্রান্তি রেখাকে দুবার ক্রস করেছে। দুবার ক্রস করেছে কোন নদী? মাহি নদী। খুব খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। পশ্চিমবঙ্গের 5টা জেলার উপর থেকে গেছে। কি কি? পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া, কৃষ্ণনগর উপর থেকে। নদিয়া, কৃষ্ণনগর, ধুবুলিয়া, ঠিক আছে, এখান থেকে এর উপর থেকে গেছে। দেখো আমরা যখন পশ্চিমবঙ্গের ভূগোল আলোচনা করব তখন কিন্তু এগুলো আরও ডিটেলসে আলোচনা করব। তো এখানে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট ভালো করে দেখার মতন পয়েন্ট, তো ভালো করে কিন্তু দেখে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের প্রমাণ সময় মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা আইএসটি কোন দ্রাঘিমা রেখা অনুযায়ী হিসাবে ধরা হয়? মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কোন দ্রাঘিমা অনুযায়ী ধরা হয়, মূলত এটাই বলছে। এটার উত্তর কী হবে বলো? দেখো এটার উত্তর হবে, এখানে দেখো এখানে 82 ডিগ্রি 30 মিনিট আছে, এখানে 82 ডিগ্রি 30 মিনিট আছে। উত্তর হবে 82 ডিগ্রি 30 মিনিট। ঠিক আছে, দুটোই 82 ডিগ্রি 30 মিনিট। তবে এটা কিন্তু হবে ইস্ট, মানে পূর্ব। এটা কিন্তু ইস্ট হবে, এটা মাথায় রাখবে। 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট, এটা কিন্তু মাথায় রাখবে এই জায়গাটা। কারণ 82 ডিগ্রি 30 মিনিট অনেকে পড়ে নেয়, কিন্তু ইস্ট ওয়েস্ট কোনটা সেটা অনেকে গুলিয়ে ফেলে। সেক্ষেত্রে ইস্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখো ভারতের প্রমাণ সময় ধরা হয় 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব বা 82.5 ডিগ্রি ইস্ট দ্রাঘিমা রেখাকে। এটি উত্তরপ্রদেশের মির্জাপুর, এলাহাবাদ, বর্তমানে যে প্রয়াগরাজ, এর উপর দিয়ে গিয়েছে। এই যে দুটো জায়গার নাম কিন্তু মাথায় রাখবে, মির্জাপুর এবং এলাহাবাদ। এখান থেকে কিন্তু মানে পরীক্ষায় মাঝে মাঝে দেয়। ওকে, এই রেখাটি ভারতের মোট 5টা রাজ্যের উপর থেকে গেছে। কোন কোন রাজ্য? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ। এই 5টা রাজ্যের কথা মনে রাখবে। কর্কট ক্রান্তি রেখা কোন কোন রাজ্যের উপর থেকে গেছে, ভারতের প্রমাণ সময় কোন কোন রাজ্যের উপর থেকে গেছে, এখান থেকে কিন্তু পরীক্ষায় দেবেই দেবে।
ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম এবং গ্রিনিচ মেরিডিয়াম টাইম, এটা হচ্ছে দেখো গ্রিনিচ মিন টাইম যেটা হচ্ছে 0 ডিগ্রি থেকে ভারতের সময় কত 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে, এই জায়গাটা মাথায় রাখবে। দেখো পুরো পুরো যে বিশ্ব সেখানে কিন্তু একটা স্ট্যান্ডার্ড টাইম ধরা হয়, সেটা কোন রেখা দ্বারা ধরা হয়, এই যে হচ্ছে এটা জিএমটি মানে গ্রিনিচ মিন টাইম, এটা দ্বারা ধরা হয়। এবং এই টাইমটা থেকে ভারতের সময়টা কতটা এগিয়ে বা কতটা পিছিয়ে এটা কিন্তু পরীক্ষায় দেয়। তো উত্তর হবে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। ওকে, পূর্ব পশ্চিমের সময়ের মধ্যে পার্থক্য, মানে ভারতের ধরো এটা ভারতের ম্যাপ, তাহলে পূর্বতম এটা পশ্চিমতম এটা, তো এই দুটো জায়গার মধ্যে পার্থক্য কতটা। পূর্বতম আমার বিন্দু দেখলাম যে কি বিতুর অরুণাচল প্রদেশ, আর পশ্চিমতম বিন্দু হচ্ছে তোমার গুহার মধ্যে যেটা গুজরাট। তো এই যে দুটো জায়গার মধ্যে কিন্তু সময়ের পার্থক্য 2 ঘন্টা, অর্থাৎ অরুণাচল প্রদেশে যখন সূর্য ওঠে তার 2 ঘন্টা পরে কিন্তু গুজরাটে সূর্যোদয় হয়। তো এখানে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, তো এগুলো কিন্তু লাগিয়ে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখে নিই আমরা। পরবর্তী কোশ্চেন বলছে ভারতের, এই জায়গাটা একটু ভুল আছে, এই জায়গাটা আমি তোমাদের আমি বলবো, এই জায়গাটা আমি এটা একটু মুছে দিই, ঠিক আছে। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ না, হবে না এটা। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ওকে, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এটা হবে না। প্রশ্নটা জাস্ট একটু আলাদাভাবে তোমাদের পড়তে হবে। এই জায়গাটা তোমরা একটুখানি দেখে রাখবে, ঠিক আছে। কারণ অনেকে ক্লাস দেখে না, শুধুমাত্র পিডিএফ নিয়ে করে, তারপরে বলে যে না এখানে ভুল আছে ওখানে ভুল আছে। আমি তো ক্লাসে বলে দিই যদি ভুল থাকে, মানুষ মাত্রই তো ভুল হয়, ঠিক আছে। তো এটা আমি মুছে দিলাম। তো এখানে মূলত তোমাদের মানে প্রশ্নটাও করতে হবে যে গডউইন অস্টিন বা K2 যেটাকে আমরা বলি, আহা 1 সেকেন্ড, এটাকে একটু মুছে না দিলে কাজ হবে না। এবার ঠিক আছে। দেখো গডউইন অস্টিন বা K2 কোন পর্বত শ্রেণীতে অবস্থিত, এটা একটু ছোট করে নিই। কোন পর্বত শ্রেণীতে অবস্থিত, কী হবে গডউইন অস্টিন যে K2, যেটা ভারতের দ্বিতীয়, ভারতের বলছি পুরো বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ, এটা কী হবে হিমালয়, কারাকোরাম, লাদাখ, জাসকার, কোন পর্বতশ্রেণীতে অবস্থিত। দেখো গডউইন অস্টিন বা K2 অবস্থিত হচ্ছে কারাকোরাম পর্বত শ্রেণীতে। ওকে, দেখো কারাকোরামের উচ্চতা কত, এই K2 উচ্চতা কত 8611 মিটার, এটা পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। প্রথম সর্বোচ্চ শৃঙ্গ আশা করি তোমরা সকলেই জানো, এটি ট্রান্স হিমালয় কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা কিন্তু পরীক্ষা অনেকবার দেয়। আর ভারতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এটা কিন্তু মাথায় রাখবে। গডউইন অস্টিন ট্রান্স হিমালয় দেখো হিমালয় পর্বতের কিন্তু এভাবে ভাগ করা যায়, ভাগে ট্রান্স হিমালয়, তারপর হচ্ছে হিমাদ্রি বা যেটা হচ্ছে আউটার বলছি গ্রেটার হিমালয়, তারপর হচ্ছে হিমাচল, তারপর হচ্ছে শিবালিক বা আউটার হিমালয়, তো এইভাবে কিন্তু ভাগ করা যায়। তো ট্রান্স হিমালয় সবচেয়ে উপরে ট্রান্স হিমালয়, এই যে ট্রান্স হিমালয় এখানেই কিন্তু কারাকোরাম, লাদাখ, জাসকার এবং কৈলাস শ্রেণী নিয়ে ট্রান্স হিমালয় গঠিত। মেনলি তোমাদের পড়তে হবে কারাকোরাম, লাদাখ এবং জাসকার, এবং একে তিব্বতীয় হিমালয় বলা হয়। ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন, যেটা কিন্তু এই কারাকোরাম শ্রেণীতেই অবস্থিত। ভারতের দুটো প্রশ্ন এখান থেকে দেয়, ভারতের বৃহত্তম হিমবাহ কোনটা, তাহলে হবে সিয়াচেন, এবং এটা কোথায় অবস্থিত কারাকোরাম শ্রেণীতে। ওকে, এছাড়া বালতোরো, বিয়াফো, হিসপার এখানে কিন্তু অবস্থিত, তো এগুলোও কিন্তু মাথায় রাখতে হবে। আর পরীক্ষা এভাবেও দেওয়া যায় কারাকোরাম হিমালয়ের কোন অংশ অবস্থিত, উত্তর হবে ট্রান্স হিমালয়ে অবস্থিত। লাদাখ ও জাসকার, লাদাখ রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে রাকাপোশি, পৃথিবীর তীব্রতম ঢালযুক্ত শৃঙ্গ, এবং সিন্ধু নদ এই লাদাখ ও জাসকার শ্রেণীর মধ্য দিয়ে প্রবাহিত হয়। এই পয়েন্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সিন্ধু নদ কোথা থেকে প্রবাহিত হয়, উত্তর হবে লাদাখ এবং জাসকার শ্রেণীর মাঝখান দিকে। ওকে, চলে আসি নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন বলছে তেথিস সাগরের পলিরাশিতে ভাঁজ পড়ে হিমালয় পর্বত তৈরি হয়েছিল, এই তথ্যটি কী নামে পরিচিত। মানে এই একটা তেথিস সাগর ছিল, বাট এই যে দুটো পাত আছে, এই যে পাতের চাপের ফলে হিমালয় কিন্তু মানে একটা চাপের ফলে হিমালয় কিন্তু এভাবে গঠিত হয়ে যাচ্ছে। এই যে থিওরিটা, এটা কী নামে পরিচিত, মূল সঞ্চরণ, পাত সংস্থান, সমস্থিতি, সমুদ্রবক্ষ বিস্তার তথ্য। এটা হবে অপশন নাম্বার খ, পাত সংস্থান তত্ত্ব, মানে প্লেট টেকটনিক্স থিওরি। দেখো টেথিস জিওসিনক্লাইন, উত্তর দিকের অঙ্গরাল্যান্ড যেটা ইউরেশীয় পাত, এবং দক্ষিণ দিকের গন্ডোয়ারল্যান্ড যেটা ভারতীয় পাত, এই মাঝে অগভীর সমুদ্রটি ছিল। মানে ধরো এই যে একটা সমুদ্র ছিল এবং এখানে দুটো পাত আছে, এই যে দুটো পাত। ওকে, এবং এই দুটো পাতের যে চাপে যে একটা প্রবল চাপ সৃষ্টি হয়, তার ফলে দেখো কোনো একটা ধরো কাগজ থাকে, ধরো এটা ধরো একটা কাগজ। এবার তুমি ধরো এই কাগজটাকে এদিক থেকে প্রেশার দিলে একটু, আর এদিক থেকে একটু প্রেশার দিলে দেখবে কাগজটার মাঝখানটা কিন্তু এভাবে উঠে যায়। ওকে, তো এভাবেই কিন্তু যখন এদিক থেকে প্রেশার পড়েছিল এবং এদিক থেকে প্রেশার পড়েছিল, তো এই যে সাগর এই জায়গাটা কিন্তু মাঝখান থেকে এরকম উঠে গিয়ে হিমালয় পর্বতের ফর্মেশন হয়েছিল। ঠিক আছে, তো এটা কিন্তু জাস্ট একটু মাথায় রাখবে, কারণ পরীক্ষায় তো দিতেই পারে, তো এগুলো কিন্তু দেখে রাখবে।
এবার দেখি আমরা হিমালয় একটি নব্যভঙ্গিল পর্বত, এই জায়গাটা মাথায় রাখবে। ইয়ংফল মাউন্টেন পরীক্ষায় দেয় যে হিমালয় পর্বত ইয়ংফল মাউন্টেন না ওল্ড ফল মাউন্টেন, উত্তর হবে ইয়ংফল মাউন্টেন। আজ থেকে প্রায় 4 থেকে 5 কোটি বছর আগে টারশিয়ারি যুগে এই উত্থান হয়েছিল। এটি এখনও উচ্চতায় বৃদ্ধি পাচ্ছে, যা সাম্প্রতিক এভারেস্টের উচ্চতা 8,848, আমরা সকলে জানি 0.86 মিটার দ্বারা প্রমাণিত। মানে এটা কিন্তু উচ্চতাখানে বৃদ্ধি পাচ্ছে। ওকে, চলে আসি পরবর্তী কোশ্চেন। দেখো পরবর্তী কোশ্চেন কী বলছে। পরবর্তী কোশ্চেন বলছে কাঞ্চনজঙ্ঘা, যেটা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, ভারতের কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ। কাঞ্চনজঙ্ঘা ভারতের কোন রাজ্যে অবস্থিত বলো? দেখো কাঞ্চনজঙ্ঘা ভারতের সিকিমে অবস্থিত। ওকে, এই যে সিকিমে অবস্থিত। এরপর হচ্ছে পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলছে গঙ্গা নদী উত্তরাখণ্ডের দেবপ্রয়াগে কোন দুটি নদীর মিলিত প্রবাহের পর গঙ্গা নাম ধারণ করে? দেখো অলকানন্দার সাথে কিন্তু অনেকগুলো নদী এরম মিলিত হয়, মিলিত হয়ে কিন্তু সেটা কিন্তু মানে এক একটা যে পয়েন্ট মিলিত হয় সেখানে কিন্তু এক এক ধরনের নাম আছে। তো এগুলো পরীক্ষায় দেয়। তো বলছে উত্তরাখণ্ডের দেবপ্রয়াগে কোন দুটি নদীর মিলিত প্রবাহের পর গঙ্গা নামে ধারণ করেছে? গঙ্গা নদী কোন দুটি প্রবাহে মিলিত হয়েছে? অলকানন্দা মন্দাকিনী, ভাগীরথী অলকানন্দা, ভাগীরথী ধৌলিগঙ্গা, অলকানন্দা পিন্ডার। কী হবে উত্তর? এটার উত্তর হবে অপশান নাম্বার খ, ভাগীরথী ও অলকানন্দা। ঠিক আছে, এবার আমরা দেখে নিই কোন নদীর মিলনে কোন নাম, মানে মিলনস্থলের নামটা কি। উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন নদীটির নামে আদতে ভাগীরথী। মানে ভাগীরথী কিন্তু যে উৎপত্তি যেখান থেকে হয় গঙ্গা নদীর, যেটা হচ্ছে উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা, এখানে কিন্তু গঙ্গা নদীর নাম কিন্তু গঙ্গা নয়, এখানে কিন্তু নাম হচ্ছে ভাগীরথী। অলকানন্দা নদীটি উৎপন্ন হয়েছে কোথা থেকে? শতপন্থ হিমবাহ থেকে, মানে সাতপন্থ গ্লেশিয়ার থেকে। তো এই পয়েন্টগুলো কিন্তু অত্যন্ত মাথায় রাখবে, উৎপত্তিগুলো পরীক্ষায় দেয়। এবার দেখে নিই বিষ্ণুপ্রয়াগ, মানে অলকানন্দা এবং ধৌলিগঙ্গার যে মিলনস্থল সেখানে বলা হয় বিষ্ণুপ্রয়াগ। অলকানন্দা মন্দাকিনী সেটাতে বলা হয় নন্দপ্রয়াগ। কর্ণপ্রয়াগ হচ্ছে অলকানন্দা পিন্ডার, আর অলকানন্দা মন্দাকিনী হচ্ছে রুদ্রপ্রয়াগ। এটা হচ্ছে নন্দাকিনী যাবে, ঠিক আছে। নন্দপ্রয়াগ হচ্ছে নন্দাকিনী। দেবপ্রয়াগ হচ্ছে অলকানন্দা এবং ভাগীরথী মিলন থেকে, মানে মিলনস্থলের নাম হচ্ছে দেবপ্রয়াগ, আর এখানে কিন্তু গঙ্গা নাম শুরু। এগুলো কিন্তু মাথায় রাখবে। ওকে, চলে আসি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে 8 নম্বর। কি বলছে? সিন্ধু নদীর দীর্ঘতম উপনদী কোনটি, যা হিমাচল প্রদেশে চন্দ্রভাগা নামে পরিচিত? মানে সিন্ধু নদীর দীর্ঘতম উপনদী কোনটা? শতদ্রু, ঝিলাম, চেনাব, রাবি। কি হবে উত্তর? এর উত্তর হবে অপশন নাম্বার গ, চেনাব বা চন্দ্রভাগা। দেখো এটা কিন্তু এক সেকেন্ড একটা, এটা এখানে কিন্তু দীর্ঘতম না, এখানে হচ্ছে বৃহত্তম হবে। এক সেকেন্ড, এখানে একটু ভুল আছে, এখানে হচ্ছে বৃহত্তম, ঠিক আছে, বৃহত্তম 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 করে নেবে জায়গাটা, বৃহত্তম হবে। ওকে, দেখো এরপর দেখো বৃহত্তম হবে জায়গাটা। এবার এক সেকেন্ড এটাকে ঠিক করে, হ্যাঁ, চন্দ্রভাগা। এই দুটি নদীর মিলনে চেনাব নদী সৃষ্টি। এটি সিন্ধু নদের বৃহত্তম উপনদী। এটা কিন্তু দীর্ঘতম না, বৃহত্তম হবে। সিন্ধু নদের উৎপত্তি কোথা থেকে হয়? তিব্বতের মানস সরোবরের কাছে বোখারচু হিমবাহ থেকে কিন্তু এর নাম, মানে এই যে সিন্ধু সভ্যতার উৎপত্তি হয়, এর নাম তিব্বতের নাম কি? সিঙ্গি খাম্বান এর নাম। ওকে, মানে সিংহের মুখ, পরীক্ষা এটা দেয়। চেনাব, এটি হিমাচল প্রদেশের লাহুল স্পিতি উপত্যকায় চন্দ্র ও ভাগা নামক দুটি নদীর মিলনে তৈরি হয়। এটি সিন্ধুর বৃহত্তম উপনদী। সিন্ধু জল চুক্তি রিসেন্টলি কিন্তু রিসেন্টলি একটা চর্চা হয়েছিল। 1960 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে এই চুক্তি হয়, মধ্যস্থতা শিখেছিল বিশ্ব ব্যাংক। এই চুক্তি অনুযায়ী ভারত পূর্বের 3টি নদী, মানে শতদ্রু, রবি এবং বিয়াস, এবং পাকিস্তান পশ্চিমের 3টি নদী যেমন সিন্ধু, ঝেলাম এবং চেনাবের জল মূলত ব্যবহার করবে। এগুলো কিন্তু মাথায় রাখবে। ওকে, আর কোথা থেকে উৎপত্তি এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। এবার দেখি আমরা যে সিন্ধুর যে নদগুলো রয়েছে সেখানে কিন্তু সিন্ধু যে উপনদীগুলো রয়েছে সেখানে কিন্তু এদের প্রাচীন নামগুলো পরীক্ষায় দেয়। মানে বর্তমান নাম কি, এর প্রাচীন নাম কি, সেগুলো দেয়। বর্তমান নাম হচ্ছে ঝিলাম। ঝিলামের প্রাচীন নাম কি ছিল? বিতস্তা। এর উৎপত্তি হচ্ছে ভেরিনাগ, কাশ্মীর। চেনাবের প্রাচীন নাম ছিল হচ্ছে আশকিনি, এটা বাল্লাচালা পাস থেকে উৎপন্ন হয়। রাভির প্রাচীন নাম হচ্ছে ইরাবতী, এটা রোথাং পাস থেকে উৎপন্ন হয়। বিয়াসের প্রাচীন নাম হচ্ছে বিপাশা, এটা রোথাং পাস থেকে উৎপন্ন হয়। শতদ্রুর প্রাচীন নাম হচ্ছে এই না, এটা শতদ্রু না, এটা হচ্ছে সতলেজ, ঠিক আছে, সতলেজ, এটা হচ্ছে সতলেজ। এর প্রাচীন নাম হচ্ছে শতদ্রু, এটা রাক্ষসতাল থেকে উৎপন্ন হয়। ওকে, তো এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। নেক্সট
ভারতের জলবায়ু প্রধানত কোন প্রকৃতির? ক্রান্তীয় সামুদ্রিক, ক্রান্তীয় মৌসুমী, ভূমধ্যসাগরীয়, নাতিশীতোষ্ণ। ভারতের জলবায়ু কেমন, কোন প্রকৃতির, বলো উত্তর কি হবে? ভারতের জলবায়ু প্রধানত কিন্তু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। ওকে, দেখো কর্কটক্রান্তি রেখা, যেটা মান হচ্ছে 23 ডিগ্রি, 23.5 মানে 23 × 1/2, যেটা বলবো নর্থ মানে উত্তর। ভারতের ঠিক মাঝখান দিয়ে 8টি রাজ্যের উপর থেকে গেছে, যেটা আমরা একটুখানি দেখেছিলাম। এর ফলে ভারতের দক্ষিণ ভাগ ক্রান্তীয় এবং উত্তর ভাগ উপক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। এটাও কিন্তু পরীক্ষায় দেয়। তা সত্ত্বেও হিমালয় পর্বতমালার অবস্থানের কারণে পুরো ভারতের প্রজ্জ্বলবায়ু ক্রান্ত প্রকৃতির। এবার দেখো হিমালয়ের ভূমিকা। সাইবেরিয়ার যে থেকে যে শীতল, যে তীব্র শীতল বাতাসটা আসে, দেখো যে এটা হচ্ছে ভারতের এই জায়গাটা হিমালয়। এই সাইবেরিয়ার জায়গা থেকে যে তীব্র বাতাসটা আসে না, এটাকে কিন্তু হিমালয় পর্বত এটাকে ভারতে প্রবেশ করতে দেয় না, যে ঢুকতে বাধা দেয়। তাই উত্তর ভারত শীতকালে চরম শীতল হাওয়া থেকে রক্ষা পায়। চরম ভাবাপন্ন জলবায়ু। সমুদ্র থেকে দূরে অবস্থিত উত্তর ও মধ্য ভারতে, যেমন দিল্লি, পাঞ্জাব, গ্রীষ্মে প্রচণ্ড গরম এবং শীতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা হয়। একে মহাদেশীয় বা চরম ভাবাপন্ন জলবায়ু বলা হয়। এগুলো কিন্তু একটু দেখে রাখবে। নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, পরবর্তী প্রশ্ন বলছে 10 নম্বর, ভারতের রাজধানী নতুন দিল্লি এবং আগ্রা কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা, যমুনা, শতদ্রু, গোমতী। দেখো পরীক্ষা এগুলো দেয়। নদীর তীরবর্তী শহর, কোন নদীর তীরে কোন শহর অবস্থিত? উত্তর কি হবে? ভারতের রাজধানী যে নতুন দিল্লি এবং আগ্রা অবস্থিত কিন্তু যমুনা নদীর তীরে। ওকে, দেখো যমুনা কি? যমুনা হচ্ছে গঙ্গার দীর্ঘতম উপনদী। খুব গুরুত্বপূর্ণ। এর উৎস কোথা থেকে? উৎস হচ্ছে উত্তরাখণ্ডের যমুনোত্রী হিমবাহের বান্দারপুর শৃঙ্গ থেকে। এটি এলাহাবাদে, মানে বর্তমান যে প্রয়াগরাজ যার নাম, গিয়ে গঙ্গার সাথে মিলিত হয়েছে। গঙ্গা এটি ভারতের দীর্ঘতম নদী, যেটার দৈর্ঘ্য কত? 2525 কিমি, মানে 2525। উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলিত প্রবাহ গঙ্গা নামে পরিচিত, মানে যেটা দেবপ্রয়াগে একটু আগেই বললাম। শতদ্রু বা সাতলেজ, এটি সিন্ধু নদের উপনদী। এর উৎস কোথা থেকে? উৎস হচ্ছে তিব্বতের আকাশস্থল থেকে। এর তীরে পাঞ্জাবের বিখ্যাত শহর লুধিয়ানা এবং ফিরোজপুর অবস্থিত। ভারতের বৃহত্তম বাঁধ ভাকরা নাঙ্গাল এই নদীর উপর নির্মিত। তো এখানে কিন্তু এই যে পয়েন্ট থেকে অনেকগুলো কিন্তু প্রশ্ন হয়। গোমতী, এটি গঙ্গার একটি উপনদী যা স্থলভাগ থেকে উৎপন্ন হয়েছে। উত্তরপ্রদেশের ফুলহারাত কিন্তু এখানে অবস্থিত। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে 11 নম্বর, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? মানে হাইয়েস্ট ওয়াটারফল। যোগ, কুঞ্চিকল, শিবসমুদ্র, দুধসাগর। দেখো ভারতের হাইয়েস্ট ওয়াটারফল হচ্ছে কুঞ্চিকল। ওকে, দেখো কুঞ্চিকল নদী অবস্থান। কুঞ্চিকল বারাহি নদীর ওপর অবস্থিত এবং যোগ জলপ্রপাত যেটা হচ্ছে শরাবতী নদীর তীরে অবস্থিত। আর এই দুটোই কিন্তু কর্ণাটকে অবস্থিত। দুটোই কর্ণাটকের শিমোগা জেলায় অবস্থিত। যদি বলে কুঞ্চিকল কোন নদীর তীরে, কুঞ্চিকল হবে কোন নদীতে? উত্তর হবে বরাহি নদী। যোগ হচ্ছে শরাবতী। আর দুটোই হচ্ছে কর্ণাটকে। উচ্চতা, কুঞ্চিকল ভারতের উচ্চতম জলপ্রপাত, আর উচ্চতা হচ্ছে 455 মিটার। এই যোগ যে জলপ্রপাতটা রয়েছে, এর কিন্তু 4টি ধারা রয়েছে। কি কি? রাজা, রানী, রকেট, রোলার। এগুলো তো আমার জাস্ট দেখে রাখবে, আর কিছুই না, নামগুলো একটু মনে রাখলেই হবে। নেক্সট পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা কোনটা? ভাকরানাঙ্গাল পরিকল্পনা, দামোদর উপত্যকা পরিকল্পনা, হীরাকুদ পরিকল্পনা, চম্বল উপত্যকা পরিকল্পনা। তো ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হচ্ছে অপশন নাম্বার খ, দামোদর উপত্যকা পরিকল্পনা। দেখো দামোদর উপত্যকা পরিকল্পনা বা ডিভিসি 7ই জুলাই 1948 সালে, সালটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, এটা কিন্তু পরীক্ষায় দেয়। এটি প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর কোথায়? কলকাতার অবস্থিত। দামোদর নদকে আগে বাংলার দুঃখ বলা হতো, কারণ এটি কিন্তু প্রতি বছর অনেক ভয়াবহ বন্যা হতো। এই বন্যা নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ উৎপাদনের জন্য এই পরিকল্পনাটি নেওয়া হয়। তো বাংলার দুঃখ কাকে বলা হতো? উত্তর হবে দামোদর নদকে। ভাকরানাঙ্গাল পরিকল্পনা, এটি শতদ্রু নদীর ওপর নির্মিত ভারতের বৃহত্তম যৌথ পরিকল্পনা। পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানে কিন্তু বিস্তৃত। হীরাকুদ পরিকল্পনা, এটা উড়িষ্যার মহানদীর উপর অবস্থিত। আর আমরা জানি হীরাকুদ বাঁধ কিন্তু, হীরাকুদ যে বাঁধ আছে, হীরাকুদ বাঁধ, সেটা হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ। ওকে, চম্বল উপত্যকা পরিকল্পনা মধ্যপ্রদেশ ও রাজস্থানের যৌথ উদ্যোগে কিন্তু এটা নির্মিত হয়েছে। নেক্সট হচ্ছে 13 নম্বর, মৌসুমী যে শব্দটা রয়েছে, মৌসুমী শব্দটি আসলে কোন ভাষার শব্দ থেকে উৎপত্তি হয়েছে? ফরাসি, গ্রিক, আরবি, লাতিন। দেখো মৌসুমী শব্দটি এসছে অপশন নাম্বার গ, আরবি শব্দ থেকে, আরবি ভাষা থেকে। ঠিক আছে, দেখো আরব্য নিকোব নাবিকরা প্রথম ভারত মহাসাগরে এই বায়ুর সাময়িক দিক পরিবর্তন লক্ষ্য করেন।
মৌসুমী বায়ুর প্রকৃতি, এটি আসলে একটি বৃহৎ স্কেলের সাময়িক বায়ু, মানে সিজনাল উইন্ড, যা ঋতু পরিবর্তনের সাথে সাথে 6 মাস অন্তর তার দিক সম্পূর্ণভাবে বিপরীত দিকে পরিবর্তন করে। তো এগুলো জাস্ট একটু মাথায় রাখবে, আর কিছুই না। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 14 নম্বর। ভারতের কোন প্রকার মাটি সবচেয়ে বেশি এলাকা জুড়ে অবস্থিত? কৃষ্ণ মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, পলি মাটি, ল্যাটেরাইট মাটি। কী হবে উত্তর? দেখো, ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে পলি মৃত্তিকা, অর্থাৎ অপশন নম্বর গ। এবার দেখো, আইসিএআর আইসিএর যে ক্লাসিফিকেশন করেছে, মানে আইসিএর মানে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, ভারতের মাটিকে মোট 8টা ভাগে কিন্তু ভাগ করেছে, যার মধ্যে আমাদের 4টে কিন্তু মূল, যে 4টে কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। কী কী? পলি মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা এবং ল্যাটেরাইট মৃত্তিকা। এবার দেখো, পলি মৃত্তিকা, যেটার মধ্যে কিন্তু যেটা হচ্ছে ভারতে মানে প্রায় সবচেয়ে বেশি, প্রায় বলবো না, মানে সবচেয়ে বেশি রয়েছে, এটা কিন্তু প্রায় 43% রয়েছে। মোটামুটি অনেক জায়গায় 44% লেখা থাকে, তবে 43-44 এটা মাথায় রাখবে। 44% অপশন থাকলে 44%ই দেবে। তো প্রায় 43% রয়েছে। এটি উত্তর ভারতের সমভূমি এবং উপকূলবর্তী অঞ্চলে রয়েছে। মানে এটা মূলত কোন কোন জায়গায় রয়েছে সেটা পরীক্ষায় দেয়। এটা হচ্ছে উত্তর ভারতের সমভূমি এবং উপকূলবর্তী অঞ্চলে রয়েছে। লোহিত মৃত্তিকা, এটা প্রায় 18.5% রয়েছে। এটা দক্ষিণাত্য মালভূমি, পূর্ব দক্ষিণ অংশ, মানে দক্ষিণাত্য মালভূমি এই দিকটাতে কিন্তু রয়েছে। এবারে কৃষ্ণ মৃত্তিকা, এটা 15% রয়েছে, এটা ডেকান ট্রাপ অঞ্চল, মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশে কিন্তু রয়েছে। ল্যাটেরাইট, এটা তো 3.7%, এটা পশ্চিমঘাট, নাগপুর, উত্তর পূর্ব পাহাড়ে রয়েছে। পলিমাটি, এটি একটি আঞ্চলিক পরিবাহিত মৃত্তিকা, কারণ নদী দ্বারা পলি পরিবাহিত হয়ে এটি তৈরি হয়। এদের পটাশ ও চুন প্রচুর থাকে, কিন্তু নাইট্রোজেন ও ফসফরাস কিন্তু ঘাটতি থাকে। এই যে কোনটা বেশি থাকে কোনটা কম থাকে, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। আর এই যে কৃষ্ণ মৃত্তিকা, এখানে কিন্তু তুলো চাষ, ব্ল্যাক সয়েল, যেখানে কিন্তু তুলো চাষ খুবই ভালো হয়। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। তো পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে দিই, আমাদের যে ডিজিটাল নোটস, সেটা কিন্তু তোমরা সংগ্রহ করতে পারো। তোমরা ডিজিটাল নোটসগুলো সংগ্রহ করতে পারো। এটা কিন্তু WPSC মিসলিনিয়াস ক্লার্কশিপ, WPKP, WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর এখানে কিন্তু তোমরা 9টা ডিজিটাল নোটস পাবে। ইতিহাসের 3টে, পলিটি, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, স্ট্র্যাটেজিকে, বিজ্ঞান এবং ইকোনমি। আর এটা কিন্তু একদম এক্সাম ওরিয়েন্টেডভাবে তৈরি করা রয়েছে, একদম আলতু ফালতু জিনিস দেওয়া নেই। যেগুলো পরীক্ষায় আসে, যেগুলো পরীক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। একদম এক্সাম ওরিয়েন্টেড, খুবই তাড়াতাড়ি শেষও করতে পারবে, খুব ভালোভাবে পড়তেও পারবে। তো এর প্রাইস কিন্তু একদমই অ্যাফোর্ডেবল, প্রত্যেকে নিতে পারবে, এমন প্রাইস প্রত্যেকে নিতে পারবে। তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, তো দেখো পরবর্তী কোশ্চেন আমাদের 15 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতের কোন প্রকার অরণ্য বা স্বাভাবিক উদ্ভিদ সবচেয়ে বেশি এলাকা জুড়ে অবস্থান করেছে? ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য, ক্রান্তীয় পর্ণমোচী, ম্যানগ্রোভ অরণ্য, পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য। কী হবে উত্তর বলো? ভারতে সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে অপশন নাম্বার ক, ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য। ওকে, ক্রান্তীয় চিরহরিৎ বলছি, ক্রান্তীয় পর্ণমোচী, এক সেকেন্ড, সরি, ক্রান্তীয় চিরহরিৎ না, ক্রান্তীয় পর্ণমোচী। পর্ণমোচী জায়গায় চিরহরিৎ হয়ে গেছে, যাই হোক, এক সেকেন্ড। হ্যাঁ, এবার দেখো, এই যে অরণ্য, এটা কিন্তু আবার দুভাগে ভাগ করা যায়। কী কী? একটা হচ্ছে আর্দ্র পর্ণমোচী, একটা হচ্ছে শুষ্ক পর্ণমোচী। দেখো, আর্দ্র পর্ণমোচী হচ্ছে যেটা হচ্ছে ময়েস্ট ডেসিডিউয়াস, 100 থেকে 200 সেমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে দেখা যায়। এটা কিন্তু পরীক্ষায় দেয়। ভারতের মোট বনাঞ্চলের সিংহভাগ এটাই, যেটার উদাহরণ কী কী? শাল, সেগুন, চন্দন, আম, মহুয়া, এগুলো কিন্তু এগুলো কিন্তু আর্দ্র পর্ণমোচীর উদাহরণ। শুষ্ক পর্ণমোচী কি? ড্রাই ডেসিডিউয়াস, 70 থেকে 100 সেমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল দেখা যায়। উদাহরণ হচ্ছে পলাশ, বেল, খয়ের, আমলকি, এগুলো কিন্তু উদাহরণ। তো এই উদাহরণগুলো কিন্তু পরীক্ষায় দেয়, যে বলে দিল ধরো আমলকি, পলাশ ধরো বললো কোন ধরনের উদ্ভিদের উদাহরণ, সেটা দিতে পারে। পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য, হিমালয়ের 1000 থেকে 3000 মিটার উচ্চতায় দেখা যায়। এর যে উদাহরণ কী কী রয়েছে? ওক, ম্যাপল, চেস্টনাট, পাইন। চিরহরিৎ অরণ্য, এর যেখানে বৃষ্টিপাত 200 সেমির বেশি হয়, সেটা হচ্ছে চিরহরিৎ অরণ্য, মানে সেই অঞ্চল দেখা যায়। এর উদাহরণ কী কী রয়েছে? গর্জন, চাপালিশ, রবার, আবলুস, এগুলো কিন্তু এর উদাহরণ। তো এগুলো কিন্তু দেখে রাখবে। চলে আসছি পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন বলছে, ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন, মানে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কোন সালে পাস হয়? 1970, 1972, 1976, 1980। কী হবে উত্তর? এটার উত্তর অপশন নম্বর খ, 1972। ওকে, দেখো এবার আমরা বিভিন্ন একটু আইন কিছু দেখে নিই। দেখো, 1927 সাল, এখানে ভারত বন আইন, মানে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট, এটাকে এখানে কিন্তু মানে এই সালে, মানে প্রশ্নতে কী দেয়? প্রশ্নতে হচ্ছে কোন সালে কোন আইনগুলো পাস হয় বা কোন আইন চালু হয়। তো 1927 সালে চালু হয় ভারতীয় বন আইন। 1972 সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন। 1973 সালে প্রজেক্ট টাইগার, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর 1973 সালে আবার একটা জিনিস হয়, সেটা হচ্ছে চিপকো আন্দোলন।
এটা কিন্তু পরীক্ষায় দেয় যে চিপকো আন্দোলন কবে হয়, এটা হচ্ছে উত্তর হবে 1973। একটা জিনিস দেয় এখান থেকে, এটা হচ্ছে উত্তরাখণ্ডের চামোলি জেলার গাছ কাটার বিরুদ্ধে এই আন্দোলন হয় এবং প্রধান নেতারা কিন্তু পরীক্ষায় দেয়। প্রধান নেতা ছিলেন সুন্দরলাল বহুগুণা এবং চণ্ডীপ্রসাদ ভাট। মূলত এই যে সুন্দরলাল বহুগুণা এটাই কিন্তু বেশিরভাগ দেয়। ওকে? আর এগুলো তোমরা একটু দেখে নেবে পিডিএফ থেকে। তো এগুলো কিন্তু তারিখগুলো মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, নেক্সট প্রশ্ন বলছে ভারতের প্রাচীনতম বা প্রথম জাতীয় উদ্যান কোনটা? কাজিরাঙা, জিম করবেট, কানহা, গির। কি হবে উত্তর? তো ভারতের প্রথম বা প্রাচীনতম জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক হলো জিম করবেট বা রামগঙ্গা। দেখো, ভারতে মোট জাতীয় উদ্যান রয়েছে বর্তমানে 106টি। প্রথম জাতীয় উদ্যান হচ্ছে 1936 সালে জিম করবেট, উত্তরাখণ্ডে এটা অবস্থিত। এর মধ্য দিয়ে রামগঙ্গা নদী প্রবাহিত হয়েছে, তাই একে কিন্তু রামগঙ্গা জাতীয় উদ্যানও বলা হয়। ওকে? তো এটা কোথায় রয়েছে? এটা হচ্ছে উত্তরাখণ্ডে রয়েছে। সালটা মনে রাখবো 1936। বৃহত্তম যদি বলি, বৃহত্তম মানে সবচেয়ে বড় জাতীয় উদ্যান কোনটা, তাহলে হবে হেমিস জাতীয় উদ্যান, যেটা লাদাখে অবস্থিত। এটি উচ্চতম জাতীয় উদ্যানও কিন্তু এটাও। ক্ষুদ্রতম জাতীয় উদ্যান কোনটা? সাউথ বাটন আইল্যান্ড হচ্ছে জাতীয় উদ্যান ক্ষুদ্রতম। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। এর মাত্র কিন্তু মানে এর যে এরিয়াটা কত, 0.03 বর্গ কিলোমিটার। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান দেখে নিই। দেখো, পশ্চিমবঙ্গে কী কী জাতীয় উদ্যান রয়েছে? পশ্চিমবঙ্গে রয়েছে সুন্দরবন, জলদাপাড়া, গরুমারা, নেওড়া ভ্যালি, সিঙ্গালীলা। যেমন সুন্দরবন হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত, জলদাপাড়া গরুমারা একশৃঙ্গ গন্ডার হাতি, তারপর নেওড়া ভ্যালি সিঙ্গালীলা হচ্ছে রেড পান্ডার জন্য বিখ্যাত। আসামের কী কী রয়েছে? আসামে হচ্ছে কাজিরাঙা, মানস, ডিব্রু শেখাওয়া। এই কাজিরাঙা কিন্তু একশৃঙ্গ গন্ডারের জন্য পৃথিবীর বৃহত্তম বাসস্থান। মানস হচ্ছে গোল্ডেন ল্যাঙ্গুর, তারপর হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, তারপরে ডিব্রু শেখাওয়াতে হচ্ছে বন্য মহিষ, সাদা ডানাওয়ালা কাঠাস। ঠিক আছে? এগুলো কিন্তু দেখে রাখবে। এটা 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 বাদ দিয়ে দেবে, বাকিগুলো কিন্তু দেখে রাখবে। ওকে? এবার হচ্ছে পরবর্তী প্রশ্ন বলছে ক্ষেত্রফলের বিচারে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটা? এইমাত্র দেখলাম আমরা। কি হবে উত্তর? উত্তর হবে অপশন নাম্বার ক, হেমিস জাতীয় উদ্যান। আরও কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান দেখে নিই আমরা। জম্মু কাশ্মীরে কী রয়েছে? জম্মু কাশ্মীরে রয়েছে দাচিগ্রাম। লাদাখে রয়েছে হেমিস জাতীয় উদ্যান, যেটা ভারতের বৃহত্তম। উত্তরাখণ্ডে রয়েছে জিম করবেট, যেটা ভারতের প্রথম। রাজাজি ভ্যালি অফ ফ্লাওয়ার্স। তো এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। আর এই যে হেমিসে কিন্তু তুষারচিতা পাওয়া যায়। ওকে? তো এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে যে কোন জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের বর্তমানে মোট কতগুলো স্বীকৃত বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে? 12, 14, 18, 25। কী হবে? দেখো, ভারতে বর্তমানে রয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে 18টা, অপশন নাম্বার গ। এবার দেখো, কোর জোন কি? সম্পূর্ণ আইনগতভাবে সুরক্ষিত, মানুষ প্রবেশ ও অর্থনৈতিক কর্মকাণ্ড কঠোরভাবে নিষিদ্ধ। মানে বাফার বলছি, এই যে বায়োস্ফিয়ার রিজার্ভ, এখানে কিন্তু অনেকগুলো অঞ্চল থাকে, মানে অনেকগুলো জোন থাকে। তার মধ্যে একটা হচ্ছে কোর জোন, যেটা হচ্ছে সম্পূর্ণ আইনগত সুরক্ষিত বা মানুষ প্রবেশ ও অর্থনৈতিক কর্মকাণ্ড কঠোরভাবে নিষিদ্ধ। বাফার জোন কি? কোর জোনের চারপাশে থাকে, মানে এটা ধরো কোর জোন, তার পাশে হচ্ছে বাফার জোন। ঠিক আছে? মানে এখানে তো মানুষের ঢোকা নিষিদ্ধ। কোর জোনের চারপাশে থাকে, এখানে নিয়ন্ত্রিত বৈজ্ঞানিক গবেষণা, শিক্ষা ও পরিবেশের বান্ধব পর্যটন অনুমতি থাকে। ট্রানজিশন জোন কি? একদমই বাইরের অংশ। ধরো এইটা হচ্ছে একদম বাইরের অংশ, ট্রানজিশন জোন। এটা হচ্ছে এখানে স্থানীয় মানুষের বসতি স্থাপন, টেকসই চাষবাস এবং বনায়নের ছাড় থাকে। তো ঠিক আছে, এগুলো কিন্তু একটু মাথায় রাখবে। সবচেয়ে বাইরেরটা কোনটা, সবচেয়ে ভেতরেরটা কোনটা, পরীক্ষায় কিন্তু এগুলো দিতে পারে। এবার আমরা একে একে কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভের নামগুলো দেখে নিই। আজকে আমরা মোট 3খানা নিয়েছি। পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু বাকি যে সমস্তগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে কভার করিয়ে দেবো। নীলগিরি সবার প্রথম, এটা ঘোষণা সাল হচ্ছে 1986। এটা কোথায় অবস্থিত? তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটকে কিন্তু অবস্থিত। তারপর হচ্ছে নন্দা দেবী, এটা 1988 সালে, এটা উত্তরাখণ্ডে। নকরেক, এটা মেঘালয়, এটা 1988 সালে। তো এগুলো কিন্তু দেখে রাখবে। পরবর্তী কোয়েশ্চেন দেখো, পরবর্তী কোয়েশ্চেন বলছে 21 নম্বর, নিচের কোনটি ভারতের খারিফ শস্যের উদাহরণ? গম, সরিষা, ধান, ছোলা। খরিফ শস্য কোনটা? দেখো, খরিফ শস্য হচ্ছে অপশন নাম্বার গ, ধান। ওকে? দেখো, ভারতে ঋতু ও আবহাওয়ার উপর ভিত্তি করে ফসলকে 3 ভাগে ভাগ করা হয়। কী কী? খারিফ শস্য, যেটা জুন জুলাই রোপণ করা হয় এবং কাটার সময় হচ্ছে নভেম্বর ডিসেম্বর। কী কী প্রধান ফসল রয়েছে? ধান, পাট, তুলো, ভুট্টা, জোয়ার, বাজরা, সয়াবিন, চীনাবাদাম। এই ফসলগুলো সম্পূর্ণরূপে মৌসুমী আয়ের উপর নির্ভরশীল, তাই কিন্তু এখানে মৌসুমী ফসলও বলা হয়। তো এই যে কোন কোন শস্যগুলো বা কোন প্রধান ফসলগুলো কোন ফসলকে কোন মানে ফসলের প্রকারগুলো, মানে ধরো বললো বাজরা কোন ফসল, খারিফ, রবি না জায়েদ, তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। রবি শস্য, এটা অক্টোবর নভেম্বরে রোপণ করা হয় এবং মার্চ এপ্রিলে কিন্তু কাটা হয়, এবং এর উদাহরণ হচ্ছে গম, বার্লি, সরিষা, ছোলা, মটর, আলু এবং তিসি। ওকে? আর এই ফসলের জন্য হালকা শীতকালীন বৃষ্টিপাত খুব উপকারী, যেমন পশ্চিমের ঝঞ্ঝা। জায়দ শস্য, এটা মার্চের
রোপণের সময় এবং জুনে কিন্তু কাটার সময়। তরমুজ, শশা, খরবুজ, তারপর হচ্ছে লাউ, বিভিন্ন শাকসবজি, পশুখাদ্য, এটি একটি স্বল্পকালীন গ্রীষ্মকালীন শস্য পর্যায়। তো এই যে শস্যগুলো কোন ফসলগুলো কী প্রকারভেদটা কী, এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। এই ছকটা থেকে প্রশ্ন আসে, তো এই ছকটা কিন্তু বারবার তোমাদের রিভিশন করতে হবে। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন বলছে 22 নম্বর, শীতকালে ভারতে যে সমস্ত ফসলের চাষ হয় তাদের এক কথায় কী বলা হয়? শীতকালে চাষ হয় ফসলকে বলা হয় অপশন নাম্বার খ রবি শস্য। ওকে, যেটা আমরা একটু আগে দেখলাম। নেক্সট 23 নম্বর, ভারতের সমস্ত কৃষি গবেষণার শীর্ষ নিয়ন্ত্রক যেটা হচ্ছে ICAR, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতা, নতুন দিল্লি, পুনে, ব্যাঙ্গালোর। কি হবে উত্তর? ICAR এর সদর দপ্তর হচ্ছে অপশন নাম্বার খ নতুন দিল্লিতে। কিছু আমরা সদর দপ্তর দেখে নিই। ICAR দেখলাম নতুন দিল্লিতে, IARI ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে নতুন দিল্লিতে, তারপরে CPRI সেন্ট্রাল পটাটো রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে সিমলাতে, তারপরে হচ্ছে CTRI সেন্ট্রাল টোবাকো রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে রাজমন্দ্রি অন্ধ্রপ্রদেশে। এটা হচ্ছে তামাক, এটা হচ্ছে আলু। এগুলো কিন্তু দেখে রাখবে কোথায় কোন ইনস্টিটিউট অবস্থিত। আমরা পরবর্তী ক্লাসে আরও দেখব। বললাম যে আমাদের ধাপে ধাপে এগোবো আমরা। 24 নম্বর, ভারতের সবচেয়ে উচ্চমানের এবং কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি থাকা কয়লা কোনটা? লিগনাইট, বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট, পিট। কি উত্তর? দেখো, সবচেয়ে উচ্চমান এবং সবচেয়ে বেশি কার্বন থাকে অপশন নাম্বার গ অ্যান্থ্রাসাইটে। ওকে, এবার আমরা কয়লার প্রকারভেদ দেখে নিই। ভারতে মূলত দু ধরনের শিলাস্তরের কয়লা পাওয়া যায়। একটা হচ্ছে গন্ডোয়ানাল্যান্ডের কয়লা, যেটা কিন্তু মোট সঞ্চয়ের 98%, মানে যেটা সব থেকে বেশি থাকে। আর একটা চারশিয়ালি কয়লা, যেটা 15 থেকে 60 মিলিয়ন বছর প্রধানত উত্তর পূর্ব ভারতে পাওয়া যায়, মানে নর্থ ইস্টে কিন্তু এটা পাওয়া যায়, মূলত মেঘালয় ওই দিকটাতে পাওয়া যায়। কয়লার প্রকারভেদ দেখিনি আমরা। অ্যান্থ্রাসাইট, এর মধ্যে কার্বনের পরিমাণ, মানে যেই কয়লাতে কার্বনের পরিমাণ সব থেকে বেশি সেটা কিন্তু উচ্চমানের কয়লা। তো সেভাবে কিন্তু ভাগ করা হয়। প্রথম হচ্ছে অ্যান্থ্রাসাইট, এটাতে 80 to 95% কার্বন থাকে। এটি শ্রেষ্ঠ মানের কঠিন নীল শিখা জলে ধোয়া হয় না। এটা কিন্তু প্রধানত জম্মু কাশ্মীরের কালাকোটে পাওয়া যায়। তারপর হচ্ছে বিটুমিনাস, এটার মধ্যে 60 to 80% থাকে, এটা মাঝারি মানের। আর ভারতে কিন্তু সবথেকে বেশি এই বিটুমিনাসই পাওয়া যায়। যেমন ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গে কিন্তু রয়েছে। লিগনাইট, এটার কার্বনের পরিমাণ হচ্ছে 40 to 55%, এটা নিকৃষ্ট মান, আর্দ্রতা বেশি, একে বাদামি কয়লা বা ব্রাউন কোল বলা হয়। তামিলনাড়ু, নয়াভ্যালি সবথেকে বেশি এটা গুরুত্বপূর্ণ, রাজস্থান এবং গুজরাট। আর তামিলনাড়ু, নয়াভ্যালিটা মনে রাখবে, এটা কিন্তু লিগনাইটের প্রধান এখানে বেশি পাওয়া যায়। পিট 40%-এর কম, এটা কিন্তু সবচেয়ে নিম্নমানের কয়লা, আর এটা কিন্তু জলাভূমি অঞ্চলে পাওয়া যায়। সবচেয়ে নিম্নমানের কয়লা, কাঠ থেকে কয়লা রূপান্তরিত প্রথম ধাপ। ওকে, এগুলো কিন্তু দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন আমাদের দেখে নিই। পরবর্তী প্রশ্ন কি বলছে? নেক্সট প্রশ্ন বলছে, ভারতের উৎপাদিত মোট বিদ্যুৎ শক্তির সিংহভাগ প্রায় 70% কোন উৎস থেকে আসে? জলবিদ্যুৎ থেকে, পারমাণবিক বিদ্যুৎ থেকে, তাপবিদ্যুৎ থেকে, সৌরবিদ্যুৎ থেকে। কোথা থেকে আসে বলো? দেখো, সবচেয়ে বেশি আসে হচ্ছে তাপবিদ্যুৎ থেকে। ওকে, দেখো, তাপবিদ্যুৎ থেকে আসে। ভারতের বিদ্যুৎ চাহিদার প্রায় 70 to 75% তাপবিদ্যুৎ কেন্দ্র থেকেই মেটানো হয়। প্রধান কাঁচামাল কি এর? কয়লা, যেটা বিটুমিনাস লিগনাইট। ভারতে বললাম বিটুমিনাস সব থেকে বেশি পাওয়া যায়। সংস্থা, ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি অধিকাংশ কিন্তু NTPC, মানে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের দ্বারা পরিচালিত। বিন্ধ্যাচল তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত, এটা হচ্ছে ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র। এটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত, এটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত এবং NTPC দ্বারা পরিচালিত। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গ, এটি বীরভূম জেলায় অবস্থিত। তো জেলাটা মাথায় রাখবে। এই কেন্দ্রটি রাজ্যের অন্যতম প্রধান বিদ্যুৎ উৎস। কোটা তাপবিদ্যুৎ কেন্দ্র রাজস্থান, চম্বল নদীর জল ও নিকটবর্তী কয়লা খনি থেকে এর রসদ সংগ্রহ করা হয়। তো এই ছিল আমাদের সম্পূর্ণ আজকের ক্লাস 1-এর আলোচনা। তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের যে ডিজিটাল নোটস সেটা সংগ্রহ করতে পারো। আর তো আলোচনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ক্লাসের PDFটা তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে কিন্তু জয়েন করে নিও। আর এই যে ক্লাসগুলো আমি যেটা বললাম, ভূগোলের এই ক্লাসগুলো, এক সেকেন্ড, এখানে ক্লাস 3 হয়ে গেছে, কোনো সমস্যা নেই এখানে। এটা তো ভূগোলের যে এই যে ক্লাসগুলো আমাদের বলছে, এই ক্লাসগুলো কিন্তু শেষ পর্যন্ত ফলো করবে, তাহলে দেখবে ভূগোল, তোমাদের ভারতের ভূগোল সম্পূর্ণ কভার হয়ে যাবে। এখানে তোমরা MCQ প্র্যাকটিসও করতে পারবে, রিভিশন প্লাস সমস্ত কিছু কভার হয়ে যাবে। তো এই ক্লাসগুলো কিন্তু অন্য কোথাও পাবে না, তাই অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসগুলো শেষ পর্যন্ত, মানে এই সিরিজটা শেষ পর্যন্ত ফলো করো, দেখবে খুব কিন্তু তোমরা লাভবান হবে। আর যেটা বললাম, PDFটা নিয়ে তোমরা
দেখো আজকে ক্লাসটা তো করালাম, তোমরা কিন্তু পিডিএফটা সংগ্রহ করবে টেলিগ্রাম থেকে, তারপরে কিন্তু এটা রিভিশন দিয়েই পরবর্তী ক্লাসে আসবে। কেন আসবে? কারণ পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু আমি কোশ্চেন তোমাদের জন্য রেখেছি, যেগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো পরবর্তী ক্লাসে কিন্তু আগের ক্লাসে আজকের ক্লাসটা রিভিশন দেবে, ক্লাস 1-এরটা, তারপরে সেকেন্ড ক্লাসটা করবে। আবার থার্ড ক্লাস যখন করবে তখন কিন্তু এই দুটো একবারে রিভিশন দিয়ে তারপরে পরবর্তী ক্লাসটা করবে। তাহলে কিন্তু তোমাদেরই ভালো হবে। ওকে, রিভিশনটাই মেন। আর তোমরা এই ক্লাসগুলো কিন্তু অবশ্যই ফলো করো, তাহলে সম্পূর্ণ কভার হয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।